দ্বিতীয়, আমরা যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, আমাদের কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আগের সরকার যাদের আবেদন জেলা শাসকদেরকে দিয়ে কেন্দ্রের এমএসএমই দপ্তরে পাঠাতে দেননি, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 11 কোটি মা বোন দিদি উজালা 1-2 বেনিফিটেড হচ্ছেন ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 11 কোটির মধ্যে 1,29,00,000 পান, সবচেয়ে হাইয়েস্ট। 400 টাকা কম মূল্যে তারা গ্যাস ক্রয় করেন। প্রধানমন্ত্রী আরো 75 লক্ষ দেশে চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল 15 লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে এই পিটিশনগুলো ডিএমরা সংশ্লিষ্ট দপ্তরে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায়নি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা
গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আমাদের পঞ্চম সিদ্ধান্ত, এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস এদের কোন কেন্দ্রীয় সরকারের ট্রেনিং এ কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। সাথে সাথে শুনলে অবাক হয়ে যাবেন, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টে দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ের সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগের সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। ষষ্ঠ সিদ্ধান্ত, মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এটাও আজকে আমরা করলাম। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি।
তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।